আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নিবন্ধনের দ্বিতীয় নাম্বার ক্লাস করব। আজকে প্রথম যে কোশ্চেনটা বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এটা একটা কমন প্রশ্ন। আমি আগে মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমি আবার বলতেছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার 25টি। এটা জ্ঞানমূলক, মুখস্থ করতে হবে ভাইয়া, কিছু করার নাই। 25টি। কয়টা? 25টি। কিভাবে মনে রাখবো? একটা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারবেন যে 4 4 2 2 3 2 2 3 2 1। এটা কি ভাইয়া? 4 4 2 2 3 2 2 3 2 1। অর্থাৎ প্রত্যেক 10টা অঙ্কের মধ্যে কয়টা করে মৌলিক সংখ্যা আছে? 1 থেকে যদি 100 পর্যন্ত 10 করে ভাগ করি তাহলে কয়টা গড় পাবো? 10টা ভাগ পাবো। প্রত্যেক ভাগের ভিতরে কয়টা? এই 4 মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। এই 4 মানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। এই 4 মানে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। এইভাবে 10 মানে প্রতি 10 অন্তর অন্তর আমাদের মৌলিক সংখ্যা ভাগ করা আছে। এখন এই সিকোয়েন্সটা যদি মনে রাখেন তাহলে কি কি সুবিধা পাবেন এটা বলি। যে আমরা 2 নম্বর প্রশ্নে পড়ে যাই, আমার মাঝে মাঝে কোশ্চেন আসে যে 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে আমরা সহজ হিসাব করতে পারবো। দেখেন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1 থেকে 10, পরেরটা হচ্ছে 11 থেকে 20, পরেরটা হচ্ছে 21 থেকে 30। তাহলে 1 থেকে 30 বললে কয়টা আছে? 4 4 2, অর্থাৎ কয়টা? 10টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30 পর্যন্ত 10। এবার বললো যে 30 থেকে বা 31 থেকে, যেটাই বলুক, 50 পর্যন্ত কত, 60 থেকে 70 পর্যন্ত কত, 20 থেকে 40 পর্যন্ত কত। যদি এইটা মনে থাকে তাহলে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। তাহলে এইটা মনে রাখা খুবই খুবই জরুরি। এইখান থেকে প্রশ্নও আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। পরে কি যে কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা কিভাবে বের করব? যে আমরা এইভাবে বের করবো যে যে সংখ্যাটাকে ওই সংখ্যা ব্যতীত, ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে দেখেন তো 6কে আমরা কি, 6কে যদি আমরা মৌলিক গুণনীয়ক বের করতে চাই, যে এক ধারা ভাগ করা যাবে না, এক ধারা 6কে ভাগ করা যায়। 6কে এক ধারা ভাগ করলে 6, 6কে 2 ধারা ভাগ করলে 3। তারপর যেহেতু 2 ধারা ভাগ করে গেছে তাহলে আপাতত এটা আমার মৌলিক সংখ্যা না। 8কেও তো 2 ধারা ভাগ করা যায়, তো এটা মৌলিক সংখ্যা না। 9কে 3 ধারা ভাগ করা যায়, এটা মৌলিক সংখ্যা না। 7 দেখেন, একটু খেয়াল করেন, 7কে আমরা কত ধারা ভাগ করতে পারি? 1, 7 আসবে। 7কে আমরা কত ধারা ভাগ করবো? 7 দিয়ে ভাগ করতে পারি, 1 আসবে। এই দুইটা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 7কে ভাগ করতে পারবেন। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 7 ভাইয়া। তাহলে খুব সহজে এইভাবে বের করতে পারবো যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ করে যায় না, সেটা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে। কোশ্চেনটা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে আমরা অনেকে এককে মৌলিক সংখ্যা ভাবি। ভাই এটা ভুল, এক মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা না। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2 সংখ্যাটি হচ্ছে, 2 সংখ্যাটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই 2 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, পাশাপাশি সেটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার এভাবে কোশ্চেন আছে, মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। বিভিন্নভাবে প্রশ্ন আসে, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে উত্তর করতে পারবেন। তো আশা করি মৌলিক সংখ্যা নিয়ে আপনার প্রাথমিক ধারণা পেয়েছেন। এখান থেকে মোটামুটি অনেকগুলো কোশ্চেন হয়। আমরা পরবর্তী অঙ্কগুলো দেখার চেষ্টা করি। আমাদের তৃতীয় নাম্বার যে অঙ্কটা, সেটা বলছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে যোগফল কত। এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, আমাদের যোগফলটা নির্ণয় করতে বলবে। তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যার আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে 60-এর মৌলিক উৎপাদকগুলো যদি বের করি তাহলে প্রথমত 2 দিয়া, তাহলে 30, আবার 2 দিয়ে যায় 15, এবার 3 দিয়ে যায়, 2 দেওয়া যায় না, 3 দিয়ে গেলে কত হবে? 3 দিয়ে যদি করি তাহলে 3 5 15। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? 2 2 3 5। এই
মৌলিক উৎপাদকগুলো এমনভাবে সাজাতে হবে যেন ক্রমিক সংখ্যা হয়। 3টা কি সংখ্যা পাওয়া যায়? ক্রমিক সংখ্যা। আমাদের কয়টা বের করতে হবে? 3টা সংখ্যা বের করতে হবে এবং তাদেরকে পরস্পর ক্রমিক হতে হবে। ক্রমিক মানে কি? পর পর হতে হবে। আমরা যেমন 1 2 3 এইভাবে হতে হবে, কিন্তু 1 3 5 এইভাবে যাওয়া যাবে না। কয়টা সংখ্যা বের করতে হবে? 3টা সংখ্যা বের করতে হবে এবং তারা ক্রমিক বের করতে হবে। কোনগুলা দিয়ে? এই যে 4টা সংখ্যা দিয়ে। তাহলে আমরা যদি এই 3টা একটা কাউন্ট করি 3, আর এই 2টা মিলে যদি গুণ করি কত হয়? 4, আর এখানে কি আছে? 5। দেখেন তো, তাহলে আমরা এই 4টা সংখ্যাকে কিভাবে সাজালাম? এই 2টা গুণ করলাম আর যা আছে এমনি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কি পেলাম? 3 পেলাম, 4 পেলাম, 5 পেলাম। 3 4 5 আর কি ক্রমিক সংখ্যা না? 3 4 5 কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই। এরা কি ক্রমিক সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা কি চাইছে? এবার দেখেন কি চাইছে? যোগফল। তাহলে 3 4 7 7 5 12, অর্থাৎ আনসার হচ্ছে 12। আশা করি বুঝতে পারছেন। যতগুলা গুণফল দেওয়া আছে, যোগফল চাই, সবগুলাই একইভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরের অঙ্কটা দেখেন, কোন সংখ্যা দ্বিগুণের সাথে? কোন সংখ্যা দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে। তাহলে আমার সংখ্যাটা কিন্তু জানা নাই, তাহলে অজানা একটা সংখ্যাটা ধরে নিলাম x, x এর দ্বিগুণ, তার মানে 2x। এই 2x এর সাথে কত আবার 2 যোগ করব। 2 যোগ করলে সংখ্যাটা কত হয়েছে বলে দিছে? 88। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে অঙ্ক চলে আসবে 88 - 2, অর্থাৎ x = 86/2, অর্থাৎ x এর মান হবে 43। x এর মান 43 মানে উত্তর হচ্ছে 43। তাহলে এই ধরনের অঙ্ক মানে জাস্ট একটু যদি দাগটা বুঝতে পারেন তাহলে চলে আসবে, কোনো সমস্যা নাই। একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল, এবং এগুলো ভুল হবে না ইনশাল্লাহ, আশা করি আপনাদের। তো পরবর্তী আমরা অঙ্কগুলা দেখার চেষ্টা করি। পরবর্তী 5 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। আর অঙ্কটা যেহেতু আমি শর্টকাট করাবো, এটা একদম 5 সেকেন্ডে নির্ণয় করতে পারবেন। কি বলছে দেখি, একটি সংখ্যা 100 হতে যত বড়, 320 হতে তত ছোট, এই যত তত দিয়ে যদি কোনো দাগ থাকে, তাহলে জাস্ট যে কাজটা করবেন, যে মান দুইটা দেওয়া থাকবে সরাসরি যোগ করে দিবেন। কত দেওয়া আছে? 100 এবং 320, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে দুটার যোগফল কত আসতেছে? 100 আর 320 420, 420 না? ওকে, তাহলে 420/2, তাহলে 420কে যদি 2 দ্বারা ভাগ করে আসে 210, এই 210টা আমার আনসার। তাহলে কত সোজা। যত তত দিয়ে কোনো দাগ পেলেই, যত তত দিয়ে দাগ, যে এত থেকে যত বড়, এত থেকে তত ছোট, এই টাইপের যত অঙ্ক আসবে সবগুলাই 2টা মান দেওয়া থাকবে, ওই 2টা মানকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, শেষ, কিস্তা খতম। তার পরবর্তী যে অঙ্কটা, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? আমরা যদি প্রথম 10টি বিজোড় সংখ্যা, ঠিকই আছে, 1, তারপর হচ্ছে 3, তারপর 5, তারপর হচ্ছে 7, এইভাবে 10টা বের করে যদি যোগ করি তাহলে কতগুলো সময় যাবে? এতগুলো সময় বাদ আমরা যে নিয়মটা শিখব, যে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে, ক্রমিক বিজোড় সংখ্যা ধরলাম n সংখ্যক, ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n²। বুঝি নাই? আমি আবার বলতেছি, ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে তার বর্গ। যেমন আমরা ধরছি n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n²। তাহলে এখানে কি বলছে? 10টা, তার 10টার কত? n এর মান কত? 10। তাহলে n এর মান 10 হলে কি হবে? 10² করলে কি হবে? 100। তাহলে এটার উত্তর হবে 100। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মেনশন করে জানিয়ে দিবেন। তো আমাদের পরবর্তী যে অঙ্কটা আমরা দেখার চেষ্টা করব, সেটা আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটা আরো গুরুত্বপূর্ণ। তো আমরা পরের অঙ্কটা আমরা দেখে ফেলি। আমাদের 7 নম্বর যে অঙ্কটা, সেটা বলছে নিচের কোনটি সবচেয়ে বড়। এখানে নিচের কোনটি সবচেয়ে ছোট এটাও বলতে পারতো। ছোট বড় ফ্যাক্ট না, আমরা নিয়মটা যদি জানি শর্টকাট। এখন দেখেন, আমরা ম্যানুয়াল করতে গেলে প্রত্যেকটা কি ভাগ করতে হবে, ভাগ করার পরে দেখতে হবে যে কোন সংখ্যাটা বড় আবার কোন সংখ্যাটা ছোট। তো আমরা ভাগ যদি না করি, ভাগ করে তো অনেকগুলো সময় আমাদের চলে যাবে। ভাগ না করে কিভাবে করতে পারি? একদম সিম্পল, একদম সিম্পল। দেখেন, বড়টা নির্ণয় করতে পারবো, ছোটটাও নির্ণয় করতে পারবো। এখন যেহেতু আমাদের এখানে বড় বলছে, বড়টাকে খেয়াল করি। আমরা পরপর 2টা নিব, 2টা নিয়ে আর গুণ করবো। এইটার লব, আমরা লব এবং হর চিহ্নিত, উপরে যেটা থাকে ওটা হচ্ছে লব, নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর।
লব এটা হরগুণ করব, গুণ করে যেটা লব নিব সেটার মধ্যে গুণফলটা রাখবো বা কল্পনা করব, যেটা লব নিব সেটার মধ্যে আমরা কল্পনা করব। এই যে এইভাবে, এই যে এইখানে রাখবো গুণফল, আবার এইখান থেকে নিয়ে এইখানে রাখবো গুণফল। তাহলে 4 দোকানে এখানে 8, 3 3 9, বড় কোনটা আসলো? এইটা বড়, তাহলে এটার চেয়ে এটা অবশ্যই বড়, তাহলে এটা বাদ। তাহলে এটা যেহেতু বড় পেলাম, তাহলে এটার সাথে আমরা এইটা কি করি, 3 5 15, 4 4 16, এই দুইটার মধ্যে কোনটা বড় আসলো? এইটা বড়, তাহলে এইটা বাদ। এই দুইটা, তাহলে এটা থাকলো আর এইটা থাকলো, এই দুইটার মধ্যে আমরা কল্পনা করি 4 7 28, 5 5 25, এই দুইটার মধ্যে কোনটা বড়? এইটাই বড়, এখানে 28, এখানে হলো 25, তাহলে এইটা বাদ। তাহলে উত্তর আমাদের কি? ঘ নাম্বার 4/5। এখন যদি ছোট বলতো, তাহলে যেটা ছোট সেটা রাখতাম, বড়টা বাদ দিতাম, বাদ দিয়ে আমরা সবচেয়ে ছোট ভগ্নাংশটি নির্ণয় করতে পারতাম। তাহলে ছোট বড় আর ঝামেলা হবে না আশা করি। তারপরে সমস্যা হলেও আমরা তো আসি, জানাই দিবেন। পরের অঙ্কটা, কোন সংখ্যার 3/7 অংশ 48-এর সমান? কোন সংখ্যার ওই সংখ্যাটা নির্ণয় করতে বলছে, এটা আপনারা নিজেরা করেন, এটা মাথা খাটান, নিজেরা করেন, করে কমেন্টে আমাদের উত্তরটা জানিয়ে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।